ভোট তো হয়নি, সব জোর করে নিয়ে নিচ্ছে। ভোট জোর করে নিয়ে নিয়ে হ্যাঁ, ভোট আমাদেরকে দিতে হয়নি, ওই তৃণমূলরা জোর করে পুলিশের সাথে যোগ সাহস করে হয়ে গেছে ভোট। আচ্ছা, সবটাই তৃণমূলের হাতে। সবটাই তৃণমূল হাতে, সবটাই। মানে এর মধ্যে নিকৃষ্ট দল মানে 1947 সাল পর থেকে আর আসেনি। হুমায়ুন কবির ছাড়া কোনো চারা নেই? কেন? এখানে হুমায়ুন আমাদের উন্নয়নের লোক, ওই বলতে তো দেখাই যায় না তাকে এলাকায়। মানে রবিউল আলম যে বিধায়ক এই এলাকার, তাকে আপনারা দেখতে পান না? না না, আমাদের এলাকায় আসেই না, তার প্রভাবই নাই। আচ্ছা, আপনি বললেন যে বিধায়ক একবার আসেই না, ফলত আপনারা মানে গিয়ে কথা বলেছিলেন, জানিয়েছেন? না, আমরা বিধায়কের কাছে যাবো কেন? বিধায়ক আমাদের কাছে আসবি, বিধায়ককে আমরা বিধায়ক বানালছি। মানুষ তৃণমূলের উপরে বিরক্ত হয়ে গেছে। তৃণমূলের উপর বিরক্ত হয়ে গেছে? হ্যাঁ, বেশ কিছু লোক বিরক্ত হয়ে গেছে। তারা 2 টাকা 4 টাকার কাজের ফিরিস্তি শোনায় মানুষকে। এই যে উন্নয়নের পাঁচালি শুনছেন না, এই যে উন্নয়নের পাঁচালি, ওই পাঁচালিতেই ওই পর্যন্তই। সাধারণ মানুষের চোখে পড়ার মতো কোনো উন্নয়ন এলাকায় হয়নি। যাদের দোতলা ঘর তারা ঘর পায়, আর যারা মাটির ঘর তারা কোনোদিনকাই পায় না। এই যে এখানে একটা শিল্প তালুক হওয়ার কথা ছিল, যেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে হবেন, এবং তারপর সরকার বদল হয়ে যায় 2011 সালে এবং তৃণমূল সরকার আসে। ফলত সেই শিল্প তালুকের এখন অবস্থা কি? শিল্পাতর লোক আজকাল আপনার ভাড়া দেওয়া হচ্ছে, ওখানে ঘর তো হয় না, শিল্প তালুকও হয় না। আমাদের পশ্চিমবাংলায় কাজ আছে কোথায়? হুমায়ুন কবির এলে বাবরি মসজিদ আগে করতে বলবেন নাকি এই যে? আমার কথা হলো কি, মসজিদ বলে কোনো কথা নাই। বিশ্বাসযোগ্য নেতা এখানে কেউ নেই যারা সংখ্যালঘুর জন্য কাজ করেছে এবং আগামীতে করবে বলে মনে হচ্ছে, কখনোই নয়। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে রেজিনগর। এই রেজিনগর থেকে বহু পরিযায়ী শ্রমিক, অর্থাৎ শ্রমিকরা বাইরে কাজ করতে যায়। কিন্তু রেজিনগরের অবস্থা কীরকম? এই বিধানসভা কেন্দ্রে 2021 সালে প্রায় 1.5 লাখ ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2021 থেকে তারপরেও ভোট হয়েছে এবং 2026-এ ফের বিধানসভা ভোট আছে। একটা মানুষের বেঁচে থাকার জন্য বা একজন মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার, প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, উন্নয়ন, পরিষেবা, সেটা কি তারা ঠিকঠাক মতো পাচ্ছে? রেজিনগরবাসী কি বলছে আমরা তাদের থেকে শুনে নেব, যে তৃণমূল কংগ্রেসকে যে তারা ভোট দিয়ে জিতিয়েছিলেন, তারা ঠিক কি কি পরিষেবা পেল, এবং 2021 থেকে 2026 কি কি উন্নয়ন হলো এই রেজিনগর বিধানসভা কেন্দ্রে। হুমায়ুন কবির ছাড়া কোনো চারা নেই? কেন? এখানে হুমায়ুন আমাদের উন্নয়নের লোক, ওই বলতে তো দেখাই যায় না তাকে এলাকায়। মানে রবিউল আলম যে বিধায়ক এই এলাকার, তাকে আপনারা দেখতে পান না? না না, আমাদের এলাকায় আসেই না, তার প্রভাবই নাই। এখন হুমায়ুনের প্রভাব, হ্যাঁ, হুমায়ুনের প্রভাব। হুমায়ুন কবিরকে ভোট দেবেন কি বাবরি মসজিদ তৈরি করছে বলে, নাকি অন্য কারণ? অন্য কারণে ভোট দিব। সে আমাদের ভালো এমএলএ হিসাবে ভালো, রবিউলের মতন নাই। ও যে কোনো হাতে দেখা করে না, কোনো করে না, এলাকায় আসেই না। আপনাদের সমস্যার কথা শোনে না? না, আমাদের সমস্যার কথা কোনো কিছু না। আমাদের রাস্তাঘাটও তো ঠিক নাই। আমাদের একটা ভেঙে গেছে আজ থেকে মসজিদের ধারে, আমাদের ধরেন একটা ঢালাই রাস্তা ভেঙে গেছে। তা আজ থেকে মনে হয় 2 বছর আগে ভেঙেছে, তা করে দিব বলে আজ অব্দি সে রাস্তাটা করেনি মসজিদের। হ্যাঁ, রাস্তাঘাটের হাল তো সব বুঝতে পারছেন। আবার আমাদের মসজিদ নামাজ পড়তে যায়, সেখানে একটা ঢালাই ভেঙে গেছে ঘাটের ধারে। ঢালাইটা আজকে অবিবলের বেটাও বললো, অবিবলরা যে বললো যে ঢালাইটা আমরা করে দিব, কিন্তু এখনো অব্দি সে ঢালাইটা করে দেয়নি, এখনো করে দেয়নি। স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র তো নাই আমাদের এখানটায়, নাই। পাবলিক আছে, সরকার সংস্থা কোনো চিকিৎসা কেন্দ্রই নাই। বেলডাঙ্গা নাই, বহরমপুর, এখানে কিছু করার নাই, কিছু করার নেই। না, কোনো উন্নয়ন নেই। স্কুলেরও উন্নয়ন হয়নি না, ছেলে মেয়েদের পড়াশোনাই তো হয় না স্কুলে, খালি ভাত খাওয়া চলে আসে, ভাত খাওয়া চলে আসে। কোনো মাস্টার দেখেন চলেন, আমি এখনই দেখাবো 5-6টা মাস্টার একটা অফিসে যাই মোবাইল টিপছি। হ্যাঁ, ফিরে আসে। ইয়ার আগে আমরা 1 নম্বর স্কুলে আমাদের কতদিন গেছিলাম, আমরা বলেছি মাস্টার থাকে এরকম করে না ঠিকভাবে, মানে 10:30, 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত ক্লাসে ঢুকতো মাস্টাররা। না,
টিচাররা ঠিক টাইম আছে, কিন্তু স্টুডিও আপনার মাস্টার মশাই মানে টাইম আসে না। সব মাস্টার মশাই আসুক না, আমরা 3-4 বার বলেছিলাম 1 নম্বর স্কুলে যে আপনাদেরকে ঢুকতে দেবো না, গেটে তালা মারবো, এরকম কথা বলেছিলাম। এখন কে আছে বলতে পারবো না, আর আগে যে ছিল সে নেই। না পড়াশোনা একদম না, পড়াশোনার দিক দিয়ে একদম জিরো। আমাদের মুর্শিদাবাদ বুঝিয়ে রেজিনগর একদম জিরো। যে বেসরকারি স্কুলে যা হচ্ছে কিছু করার নাই। এবার যারা বড় লোক মানুষ তারা পড়াচ্ছে, যারা গরিব মানুষ তারা পড়াতে পারছি না। আপনি তো বললেন ভোট দিতে পারেনি, এবং এখানে ভোট দেওয়া যায় না কারণ তৃণমূল কংগ্রেস আপনি বললেন রয়েছে, হ্যাঁ, কিন্তু 26-এ বিধানসভা ভোট আছে। একদিকে এখানে হুমায়ুন কবির এবং রবিউল ইসলাম, মানে নতুন দল বনাম পুরনো দল তৃণমূল। আপনার কি মনে হচ্ছে যে কে আসতে পারে? এখানে হুমায়ুন কবির আসবে। হুমায়ুন কবির আসবে কেন? অবশ্যই। তৃণমূলের উপর আপনার এত এত মানে মুসলমানদের তো সম্পূর্ণ ঘৃণা ধরে গেছে। যে করে পাতা চাঁটা চটি চাঁটা সেই কটাই দিবে ভোট। মানে যারা মানে পেটের মানে খোরাক আছে সেই কটাই দিবে, কিন্তু জনসাধারণ যারা মানে নিজে কাজকর্ম করে খায় তারা বাইরে চলে যাবে। মানে বাইরে বলতে গেলে আলাদা ভোট দেবে তারা, মানে তৃণমূলকে দেবে না ভোট। তারা হুমায়ুন কবির উপর। হ্যাঁ, হুমায়ুন কবির উপর। রবিউল আলম হচ্ছে বিধায়ক, হ্যাঁ, রবিউল আলম বিধায়ক এবং হুমায়ুন কবির একটা নতুন দল তৈরি করেছে। তো এইখানে সাধারণ মানুষ কি চাইছে, ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা কি চাইছেন আপনারা যে এইবারে কে আসবে? কারণ 26-এ বিধানসভা ভোট রয়েছে। দেখুন, আমরা এখানে যে দুজনের কথা আপনি বললেন, দুটোই বিধায়ক। বড় আশা স্বপ্ন নিয়ে আমরা দুজনকেই বিধায়ক তৈরি করেছিলাম, কিন্তু সাধারণ মানুষের সাথে প্রতারণা করে দুজনেই মানুষের সাথে প্রতারণা করেছে, যার ফলে 11 সালের পর থেকে নতুন বিধানসভা রেজিনগর 11 সালে হয়েছে। নতুন বিধানসভা হওয়ার পরেই কিন্তু দুজনকেই আমরা বিধায়ক করেছি। দুজনেই সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, যার ফলেই এই এলাকায় চোখে পড়ার মতো কোনো কাজ তাদের কিন্তু দেখতে পাই না আমরা। জেনার জন্য বললেন আপনি, হুমায়ুন ভাইকে আমরা বড় আশা নিয়ে কংগ্রেস দল থেকে 2008 সালে উনাকে জেলা পরিষদ থেকে জিতিয়েছিলাম। ঠিক অনুরূপভাবে 11 সালে আবার আমরা উনাকে বিধায়ক করেছিলাম। করার পরে উনি আবার মন্ত্রিত্বের লোভে তিনি টিএমসিতে যোগ দিয়ে মন্ত্রিত্ব হয়েছিলেন। আবার উপনির্বাচনও তেনাকে এলাকার মানুষ যথেষ্ট ভোট দিয়ে চেষ্টা করেছিলেন জিতানো, কিন্তু দুর্ভাগ্য জিতেনি, এখানে কংগ্রেসই জিতেছিল, রবিউল আলম চৌধুরী। তিনাকে জিতানো হলো, তিনিও সেই একই কাজ করলেন, কিন্তু সাধারণ মানুষের কথাটা আর কিন্তু বিধানসভায় বলার মতো আর কিছু স্কোপ থাকলো না। দুজনে যেহেতু ড্যামি, তাহলে তাদের তো আর বলার কিছু থাকে না। এইভাবেই রেজিনগর অনুন্নত এলাকা। এই এলাকায় না আছে শিক্ষার প্রসার, না আছে আপনার স্বাস্থ্যের প্রসার, না আছে আপনার পরিবহনের প্রসার, না আছে আপনার পূর্তের প্রসার। আপনারা তাকিয়ে দেখুন এলাকা, যা কিছু আছে রেজিনগর বাজারে বা রেজিনগর এলাকায় সাধারণ মানুষের খেটে রোজগার করে করেছে। দেখুন কিভাবে নার্সিংহোম হয়েছে, অথচ রেজিনগর এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র বা সরকারি কোনো হসপিটাল গড়ার কোনো সদিচ্ছা তাদের নেই। যার ফলে নতুন দল হয়েছে একটা ধর্মীয় সুরসুরি দিয়ে। এখন সাধারণ মানুষ কোন দিকে যায় সেটাই এখন দেখার। যেহেতু এখানে মুর্শিদাবাদ জেলায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ভালো কাজ হয়েছে, আমরা দেখেছি, আমাদের চোখের সামনে অনেক কাজ হয়েছে, বড় বড় কাজ হয়েছে। 1999 থেকে 2024 একটা দীর্ঘ সময় উনি অনেক ওনার নেতৃত্বে কাজ হয়েছে। ওনার নেতৃত্বে ভালো কাজ হওয়ার কারণেই এই যেসব লোকরা ওনার সাথে বেইমানি করে, সাধারণ মানুষের সাথে বেইমানি করে টিএমসিতে গিয়েছিল, তারা কোনো কাজ করতে পারেনি। তাদেরকে বলতে গেলে তারা 2 টাকা 4 টাকার কাজের ফিরিস্তি শোনায় মানুষকে। এই যে উন্নয়নের পাঁচালি শুনছেন না, এই যে উন্নয়নের পাঁচালি, ওই পাঁচালিতেই ওই পর্যন্তই। সাধারণ মানুষের চোখে পড়ার মতো কোনো উন্নয়ন এলাকায় হয়নি। এখান থেকে কিছু কিলোমিটার দূরে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সভা করে গেলেন, কিন্তু আমি যে বিধানসভায় বসে আছি এখানে বেসিক জীবনযাপনের জন্য যে জিনিসগুলো থাকার কথা সাধারণ মানুষের কাছে সেই জীবনগুলোও নেই, অথচ লাখ লাখ টাকার ফ্লেক্স মানে হোর্ডিং দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সভা করে গেলেন। তাহলে আপনারাই ভাবুন কি অবস্থা চলছে বলুন। রেজিনগর এলাকা এমনিতেই পিছিয়ে পড়া এলাকা, যেহেতু রেজিনগর এলাকার বিধায়ক হতো
নওদার মানুষে। নওদা বিধানসভা যখন ছিল তখন নওদার যারা বিধায়ক হয়েছে তারা তাদের এলাকায় উন্নয়ন করেছে। আমাদের রেজিনগর এলাকায় এই যে 6টা অঞ্চল এপারে, এই 6টা অঞ্চলকে আপনি ঘুরে দেখুন, তাকিয়ে দেখুন, তাদের ফলকনামায় কোনো জায়গায় নাম আছে কি? পাথরে খোদাই করে তাদের নাম যদি আপনি দেখতে পান তাহলে তখন আপনারা বলবেন। তাদের পাথরে খোদাই করা নাম কোথাও আপনি দেখতে পাবেন না। জলভরো প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। মায়েদের হিসেলে পাইপটা ঢুকেছে, সরু সরু পাইপ, সুন্দর পাইপটা কিন্তু ঢুকেছে, জল পড়ে না। লাইটগুলা বসিয়েছে, কোটি কোটি টাকার লাইটের খরচ মেরেছে, লাইট একটাও জ্বলে না। অধীর রঞ্জন চৌধুরী যে লাইটগুলা বসিয়েছে ওনার এমপি তহবিলের টাকায়, সেগুলা জ্বলে, বাকিগুলা কিন্তু আর জ্বলে না। আপনারা ভালো করে তাকিয়ে দেখবেন এলাকাটার কি পরিস্থিতি। ভাগ্য ভালো অধীর রঞ্জন চৌধুরী রেলমন্ত্রী হয়েছিলেন, যার ফলে আমরা এখানে ভাগীরথী স্টপেজ পেয়েছি, সুন্দর একটা রেজিনগর স্টেশন পেয়েছি, অনেক রেল পেয়েছি, ট্রেন পেয়েছি, এইগুলাই আর কি। কিন্তু টিএমসির আমলে 15 বছরের মধ্যে রেজিনগরের মানুষ প্রতারিত, আজও সেই প্রতারিতই থেকে গিয়েছে। মানে উন্নয়ন ওই 8-9 সাল অবধি থমকে গেছে। 8-9 সাল অবধি থমকে গিয়েছে। বাস্তবে মুর্শিদাবাদ জেলা পরিষদ যখন কংগ্রেসের ছিল তখন বিপুল কাজ হয়েছে, তারপর থেকে আমরা চোখে পড়ার মতো কাজ দেখতে পাই না। আচ্ছা, এই যে এখানে একটা শিল্প তালুক হওয়ার কথা ছিল, যেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে হবেন, এবং তারপর সরকার বদল হয়ে যায় 2011 সালে এবং তৃণমূল সরকার আসে। ফলত সেই শিল্প তালুকের এখন অবস্থা কি? কারণ আমরা বারবার খবরে সিঙ্গুর দেখতে পাচ্ছি, কিন্তু রেজিনগরেও যে একটা শিল্প তালুক হওয়ার কথা ছিল, সেই বিষয়টা যদি আপনি একটু বলেন এই এলাকার মানুষ। দেখুন, রেজিনগর এলাকা পিছিয়ে পড়া এলাকা। 2006 সালে বুদ্ধদেব বাবুর নেতৃত্বে যখন রেজিনগর শিল্প তালুকের সূচনা হয়, তখন আমরা কিন্তু একটা বড় আশা নিয়ে এই এলাকার মানুষ একটা স্বপ্ন দেখেছিল যে ভবিষ্যৎ ভালো হবে, বা ছেলে মেয়েরা এখানে 2 পয়সা রোজগার করে তাদের খেতে পারবে, অনেক চাকরি বাকরি হবে। কিন্তু বাস্তবে সেখানে বর্তমানে এমন পরিস্থিতি, বেশ কিছু মানুষরা সিন্ডিকেট বানিয়ে সেই এলাকাটাকে বদনাম করে দিয়েছে, যার ফলেই সেখানে শিল্প গড়ে ওঠেনি, আজও শিল্প গড়ে ওঠেনি। দুটো একটা যাই হয়েছে, তাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে লোকজন, যেহেতু এখানে চাকরি পাচ্ছে না, তাই জন্য পুরো পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি দেখাই, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক, কিন্তু এখানকার ছেলে মেয়েরা সবচেয়ে বেশি বাইরে কাজ করতে চলে যাচ্ছে। এই তো সেটাই তো বলছি আপনাকে, যেখানে শিল্প নেই, শিল্প হবে বলে তো মানুষ স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই জায়গায় সেখানে বর্তমানে সাপের, বুনো শুয়োরের এবং মেছো বিড়ালের চাষ হয় এবং জঙ্গল হয় সেখানে। সেই জঙ্গলের গাছগোছালিগুলা সিন্ডিকেট ডাকে বিক্রি করে সেই পয়সাগুলা কোথায় যায় সেটাও সাধারণ মানুষ জানে না। সেখান থেকেও কাটমানি, সেখান থেকেও বিজনেস করছে। হ্যাঁ, একদম। এই জায়গা আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে হোর্ডিংটা রয়েছে, রেজিনগর শিল্প তালুক। এই শিল্প তালুক তৈরি হওয়ার কথা ছিল বামফ্রন্টের আমলে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 187 একর জমির ওপর এইখানে শিল্প তালুক গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু তারপর রাজনীতি পারদ এবং ফলত যে সরকার ছিল বামফ্রন্টের সরকার, তারপর সেই বামফ্রন্টের সরকার থেকে হয় 2011-য় তৃণমূল কংগ্রেসের সরকার। 2011 থেকে 2026 আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেক বছর কিন্তু বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়। 2015 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রেজিনগর শিল্প তালুকে, যেটা বামফ্রন্টের সময় হওয়ার কথা ছিল, এখানে বাস তৈরি হবে, অর্থাৎ ব্যাটারি চালিত বাসের কারখানা তৈরি হবে। 2015 থেকে 2026 আরো 11 বছর কেটে গেছে। সাধারণ মানুষ, এলাকার মানুষ বলছে যে এই শিল্প তালুক, এই যে জমি 187 একর জমি, না এখানে কৃষিকাজ হয়, না এখানে শিল্প হলো, না এখানে কলকারখানা হলো। ফলত এই যে জমিটা, এইটা সেই বামফ্রন্টের জামানা থেকে এখনো পর্যন্ত 2026 বছরের পর বছর পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের বুকে। সিঙ্গুর কেন, রেজিনগরের বুকেও কিন্তু শিল্প এখনো পর্যন্ত আসেনি। মানে হুমায়ুন কবির তো নতুন দল গঠন করেছেন, হুমায়ুন কবিরকে চাইছেন না রবিউল আলম তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে? এখানে ধরুন মানুষ তৃণমূলের উপরে বিরক্ত হয়ে গেছে, তৃণমূলের উপর বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, বেশ কিছু লোক বিরক্ত হয়ে গেছে।
এইবার যে তারা কাজ করেনি এ নয়, কাজও করেছে, তাহলে কিন্তু বিরক্ত হলো কেন? কিছু কিছু ক্ষেত্র আছে, সেক্ষেত্রে হয়তো তারা বিরক্ত হয়ে গেছে। তাতে ধরুন ওয়াকফ আছে, অন্যান্য অনেক কিছু আছে, তাতে মুসলিমদের, যেহেতু আমাদের এটা সংখ্যালঘু এলাকা, হ্যাঁ। তো তাতে আবার লোকাল নেতৃত্বেরও কিছু প্রবলেম আছে এখানে। আচ্ছা। তো যার কারণে এখন সবাই হুমায়ুনের দিকে চলে যাচ্ছে। ওদিকেও যে ভালো ফল হবে সেটাও নয়, ওখানেও যে ভালো হবে সেটাও কিন্তু নয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার দেখা যাবে ভোট কাটাকাটিতে এখানে বিজেপিও বেরিয়ে যেতে পারে। বুঝতে পারলেন তো, যে সঠিকভাবে বলা যাবে না যে ওই জিতবে ওই হারবে, এটা কিন্তু নয়। কিন্তু মানে আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের উপর কিছুটা বীতশ্রদ্ধ সাধারণ কিছুটা মানুষ, আছে। হ্যাঁ, তো সংখ্যালঘুদের যে উন্নয়ন আমি বলছি এখানে, যে আপনি তো বললেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এটা পুরো, হ্যাঁ। তো সেইটা কি আপনারা কারোর উপর ভরসা রাখতে পারছেন না যে কোনো পার্টি এলেই না, একেবারে? অ্যাকচুয়ালি কিন্তু কোনো কেউ ভরসা দিতে পারছে না। আচ্ছা, যে সে কেউ- যে যতই যাই বলুক, আমার মতে এখানে কেউ ভরসাযোগ্য ব্যক্তি নেতা কেউ নেই। সবাই আপন আপন নিজের আখের গোছানোর জন্য আছে। ঠিক আছে, যে রাজনীতি দল তৈরি করছে নতুন, সেও সেই একই অবস্থা। সে তার নিজস্ব মানে ব্যক্তিগত দিক থেকে সেই রাজনীতি করছে। কেউই এখানে আপনার সংখ্যালঘুর উপরে কেউ সুনজরে দেখে না, আগেও দেখেনি, এখনো দেখছে না। যে সংখ্যালঘুদের কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। সবটাই ভোটের রাজনীতি। একবারে সম্পূর্ণ ভোটের রাজনীতি এবং ব্যক্তিগত সম্পূর্ণতাতে, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য আপন আপন তারা দল নিয়ে আবার দেখা যাবে এরাই আবার পরবর্তীতে অন্য দলে চলে যাচ্ছে। এ তো তাই তো ঘটছে এখানে। সবাই তো পোল্টিবাজ, সবাই পোল্টিবাজ। দেখুন, তৃণমূলে ছিল, হ্যাঁ, তার আগে একবার বিজেপি, একবার কংগ্রেস ছিল। হ্যাঁ। দেখুন তাহলে কাকে বিশ্বাস করবো আমরা? বুঝতে পেরেছেন তো, কাকে বিশ্বাস করা যাবে? এখানে আমি তো কাউকে দেখছি না, বিশ্বাসযোগ্য নেতা এখানে কেউ নেই। যারা সংখ্যালঘুর জন্য কাজ করেছে এবং আগামীতে করবে বলে মনে হচ্ছে, কখনোই নয়। সংখ্যালঘুগুলো তাহলে খুব বঞ্চিত। অবশ্যই বঞ্চিত। আপনাদের কি কি মানে শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে? হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে এখানে, যেমন ধরুন রেজিনগর, হ্যাঁ। রেজিনগরে একটি সার্কেল, একটি কেন্দ্র, এটি হ্যাঁ, বিধানসভা আছে, হ্যাঁ। এখানে থানা স্টেশন আছে, এখানে না আছে একটি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় নেই, বিদ্যালয় নেই নেই নগরে। এখানে উচ্চ বিদ্যালয় নেই, কলেজ তো দূরস্থ, সেখানে হতেই পারে না। তাহলে বুঝতে পারলেন? ছেলেমেয়েদের অনেক দূরে পড়াশোনা। হ্যাঁ, এখানে আপনার ধরেন 2 কিলোমিটার তকিপুর হাই মাদ্রাসে যেতে হয়, অথবা 2 কিলোমিটার রামপাড়া স্কুলে হেঁটে যেতে হয়। এখন আবার সরকারি সাইকেলই হচ্ছে, এখানে হেঁটে যেয়ে সেখানে স্কুল। এতে কি হয়, স্কুল ছুট হয়ে যায়, সবাই স্কুল যায় না, কিছুদিনে সময় যেতে পারে না, আবার দেখা যাবে হয়তো ইনকামের জন্য তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। ঠিকভাবে এখানে শিক্ষার হারও ভালো নাই, হ্যাঁ, এখানে যেহেতু অনেক ছেলে মেয়ে মানে বাইরে চলে যাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হ্যাঁ, হিসেবে কাজ পরিযায়ী শ্রমিক হিসাবে তারা বাইরে চলে যাচ্ছে। শিক্ষার মান এখানে খুবই খারাপ। এই জায়গাটা ধরুন কেন্দ্রবিন্দু, এখানে ওপারে ব্লক আছে, এপারে ব্লক নেই। এদিকে আছে আপনার 6টা পঞ্চায়েত, 6টা পঞ্চায়েতের ভিতরে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে মুরুটিয়াতে, সেও ভগ্নপ্রায়। সেখানে ডাক্তার নেই, কোনো কিছু স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে নেই। ডাক্তার নেই। নেই। তাহলে এমার্জেন্সি পারপাসে তো কলকাতা নিতে তো অনেক যেখানে সময় এমার্জেন্সি লাগে। পারপাসে, এখানে আমাদের বেলডাঙ্গা এতে ব্লক হসপিটালে যেতে হয়, সেখানেও না হলে সেটা বহরমপুর যেতে হয়। থেকে বেশ অনেকটা দূর। অবশ্যই এখানে 10 কিলোমিটার যেতে হয়। 10 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, তাহলে তো দেখুন এখানে কি অবস্থা। মানে শিক্ষা, স্বাস্থ্য এখানে কিছু নেই। কিচ্ছু নেই। এখানে আপনার মাধ্যমে যদি কোনো নেতার এখানে যদি আমার এই কথাটা শুনে যদি তাদের অসুবিধা হয়, হতে পারে, কিন্তু এখানে কোনো কিছু নেই। এখানে শুধু নেতা, নেতা আর নেতা, সবাই নেতা, শুধু পদাধিকারী, পদের লোভে সবাই শুধু মানে ভোট দিয়ে নিজের আখের গোছানো। সবাই আখের গোছানোর জন্য সব মানে আপনার ওই নীল জুতো, সাদা জুতো, প্যান্ট শার্ট পরে নেতা, নীল কিন্তু এখানে বাতি গাড়ি। কাজ এখানে কিন্তু নেই। কাজ নেই এখানে। আপনি বলছিলেন যে নেতা আছে শুধু, নেতা আছে, কোনো কাজ নেই, কাজ মানে তাদের পেট ভরার কাজটা। মানে নেতারা পেট ভরা। হ্যাঁ হ্যাঁ, আর অন্য কিছু কাজ নেই। আচ্ছা, কারণ এই রেজিনগরে অনেকবার মানে বদল করে দেখেছেন যে প্রার্থী বদল আলাদা আলাদা মানে পার্টির, কিন্তু সেখানে সংখ্যালঘু মানুষ যারা রয়েছে বা রেজিনগরের বাসী যারা রয়েছে তাদের কোনো রকম কোনো উন্নয়ন। কোনো উন্নয়ন নাই। কোনো নেই। আর আর সব সরকারিভাবে থেকে- যতটুকু পাওয়া যায়, সরকারি ভাবে যেগুলো হয়, সার্বিক ভাবে গোটা ওয়েস্ট বেঙ্গলে যতটুকু হয়, ঠিক ততটুকু হয়। একবারে যে উন্নয়ন নেই, একবারে রাস্তাঘাট নেই, সেইটা কিন্তু নয়। গোটা পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন যতটুকু যেগুলো হয়, যেগুলো রাস্তাঘাট যেমন ঢালাই রাস্তা, সেটা এখানে হচ্ছে। এখানে বামফ্রন্টের আমলে শিল্প হওয়ারও কথা ছিল, একটা জমি দেওয়ারও জমিও হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, সেই শিল্প হ্যাঁ। মানে প্রায় 16 বছর 17 বছর হয়ে গেছে। সেই হ্যাঁ, জমি এখানে রয়েছে। এখানে আপনার একটি জমি আছে, হ্যাঁ। সেটা আপনার মিল কোম্পানির একটা।
তো সেই জমিতে ধরেন প্রায় 300 একর জমি, 300 একর জমি। হ্যাঁ 300 একর জমি। তো তৎকালীন মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য ওটা অধিগ্রহণ করে ওটা এতে শিল্পর হাতে তুলে দেয়। আমরা ভেবেছিলাম হয়তো ওখানে শিল্প হবে, কিন্তু সেখানে আদৌ শিল্প হয়নি। এখানে শিল্প হলে হয়তো কর্মসংস্থান হতো, এখানেকার বাইরে যেতে হতো না, কাজ হতো। তারপরে সরকার চেঞ্জ হয়ে গেল, সরকার চেঞ্জের পরেও সেখানে সেই যে তিমিরে আছে সেই তিমিরেই পড়ে আছে, সেখানে মোটেই কিন্তু কাজ হয় নাই। সেখানে ঘেরা হয়েছে, চাষবাসও নাই, সেখানে ঘেরা হয়েছে। সেখানে আপনার ওই বিদ্যুৎ অফিসকে কিছুটা অফিসের জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ ভাড়া দেওয়া হয়েছে। একটা জেসিআই অফিস সেখানে হয়েছে, বাকি কিন্তু আপনার সেখানে কোনো কাজ হয়নি। সেখানে গাছপালা জঙ্গল হয়ে গেছে। তারপরে একবার শুনলাম আমাদের মাননীয়া উনি বললেন যে এখানে ব্যাটারি চালিত বাসের কারখানা তৈরি করা হবে, দক্ষিণ ভারতের কোনো এক কোম্পানি এখানে আসছেন। আমরা খুশি হলাম। তারপরে পরিদর্শন হলো, কিচ্ছুই হয়নি। তারপরে কিছুই হয়নি। রিসেন্টলি আবার আমাদের মাননীয় ডিএম সাহেব এসেছিলেন, দেখে গেছেন যে এখানে বেশ কিছু কাজ করার পরিকল্পনা আমাদের আছে রাজ্য সরকার থেকে। এমনকি এও জানা গেল যে তোমরা কি এখানে এই পারে বিডিও অফিসে তোমাদের যেতে অসুবিধা হয়, যেহেতু ওপারে আমাদের বিডিও অফিস, তাহলে এখানে বিডিও অফিসে করা যেতে পারে, এরকম কিছু পরিকল্পনা হাতে নিয়ে উনি বলে গেছেন। তাও যে কি হবে তো কতটুকু হবে সেটাও কিন্তু আমাদের জানা নেই। শিল্প তালুক, সেই শিল্প তালুকের জায়গাতে পড়ে আছে, ওখানে কিচ্ছু হয়নি, শুধু ঘেরাই আছে, আদার্স কোনো কাজ হয়নি। হ্যাঁ, আপনার সাথে আমি যেটা কথা বলছিলাম যে এই যে আপনি বলছিলেন যে ভোট দিয়েছেন বারবার, কিন্তু নেতা বদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কপাল কিছু বদল হয়নি। কিছু বদলায় না, ভোট তো হয়নি, সব জোর করে নিয়ে নিয়েছে। ভোট জোর করে নিয়ে নিয়ে, হ্যাঁ, ভোট আমাদেরকে দিতে হয়নি। ভোট আপনি দেননি? না, দুবার পঞ্চায়েত হয়েছে, দুবারই দিতে পারিনি। দুবার পঞ্চায়েত ভোট হয়েছে, আপনি দুবারই ভোট দিতে পারেননি। এই এলাকার মানুষরা ভোট দেয়? হ্যাঁ, না ওরকম আচ্ছা ওই তৃণমূলা জোর করে পুলিশের সাথে যোগ সাহস করে হয়ে গেছে ভোট। আচ্ছা, সবটাই তৃণমূলের হাতে? সবটাই তৃণমূল হাতে, সবটাই। মানে এর মধ্যে নিকৃষ্ট দল মানে 1947 সাল পর থেকে আসেনি। এত নিকৃষ্ট, এত বেহা, এত নিকৃষ্ট এর মতো দল আর দেখিনি। এবং এই যে এলাকা, এই যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে বা এখানে থানাও সামনে রয়েছে, ফলত এই যে গাড়ি থেকে একটা শুনছিলাম যে বাইক গেলে টাকা তোলা, হ্যাঁ ওটা অবশ্যই, ওটা তো হচ্ছেই, ওটা হচ্ছে। ওদের লিগে আরো যানজটটা বেশি হয়েছে, ওই সিভিক পুলিশের জন্য যানজটটা বেশি হয়েছে। তাহলে আপনি ভোট দিতে পারেননি কত না, বছর? 2 ইলেকশন, 5-5-10। কাজের মানুষ এখন হুমায়ুন। কাজের মানুষ এখন হুমায়ুন? হ্যাঁ, অ্যাকচুয়ালি হিসাব মতো। আচ্ছা, কেননা আমার চারিদিকে আগেও সে ছিল, তখন জুতি চালো অনেক রকমের কাজ করে চলেছে। আর অবিউল আলম বাজারে আসে না, তাকে দেখতেই পাওয়া যায় না এলাকায়, বুঝলেন। আর রাস্তাঘাট বলি তো কোনো জিনিসই হয় না। রেজিনগরে উন্নয়ন কি করব কি না করব তাও উন্নয়নের কোনো কল্পনা ভাবে না কোনো লোক, কল্পনা ভাবে না। না। কেননা আমি একটু বসি এখানটায়, আসি আপনার পাশে, একটু বসছি। হ্যাঁ, এখানে, হ্যাঁ বলুন। কেননা কোনো কাজ, মানুষ খেটে খাওয়া মানুষ, এই যে সবই তো আমাদের এখানে সমীক্ষা লোক ধরলেন, এমনি দিন মজুরির দিন খাই। আর এখনকার মানুষ, আমাদের এখানে কোনো কলেজ নাই, কোনো হস্টেল নাই, কিছু নাই। একটা যে মানুষ অসুস্থ হয়েছে তাকে কোনো জায়গায় নিয়ে যাবো, নিয়ে যেতে গেলে বেলডাঙ্গা নিয়ে যেতে হবে, নাহলে বহরমপুর নিয়ে যেতে হবে, তাছাড়া নাই। আর দ্বিতীয় কথা হলো কি, স্কুল আছে, স্কুলে মাস্টার কয়েকটা আছে, কিন্তু স্কুল খুব একটা ভালো চলে না। আরেকটারও ব্যাপার আছে কীরকম, আমাদের এই যে রাস্তাঘাট কেমন কি করতে হবে না হবে সেটাও নাই। যাদের ঘর আছে তারা ঘর পায়, আর যাদের ঘর নাই তারা ঘর কোনো দিনকেই পায় না। যাদের দোতলা ঘর তারা ঘর পায়, আর যারা মাটির ঘর তারা কোনো দিনকেই পায় না। মানে গরিব মানুষরা কিচ্ছু পাচ্ছে না, দিনকেই পায় না। যারা বড় লোক মানুষ, তাদের বাড়ি 10টা ভোট আছে, তারা বেচি ঠিক টাইম করে দেয়। আর যারা আমাদের মতন খেটি খায়, দিন মজুরি লোক, তারা কোনো দিনকেই আদেও ঘর পায় না। পঞ্চায়েতে গেলে তারা পঞ্চায়েতে যাই কি করবি? আমার কথা হলো, আমি তো মূর্খ, আমার তো চোখ থাকতে অন্ধ, আমি তো কাগজ কলম তো কিছু জানি না, কোনো রকম খেটি খাই, এইটুকুই হিসাব। আমি 5-10 এই গুনতে পারবো, তা কি আমি কি কাগজে লিখতে পারবো না বুঝতে পারবো? আমি ডকুমেন্টসটা দিয়ে কাকে দেবো? এই যে কাগজপত্রের লেগে
একটা টিপছি আর একটা জায়গায় লেগে যাচ্ছি সংখ্যা, শেক করতে যাইয়ে অন্য রকমের করে দিচ্ছি, কেউ এসকে দিয়ে শেক করছি, কেউ পিএইচ দিয়ে শেক করছি। তাহলে আমরা কি করবো বলো, আমরা তো চোখ থাকতে অন্ধ। চারিদিকে বিভিন্ন রকমের ঝামেলা চলছে আমাদের দিকে। মানে তাহলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা ভুল করেছিলেন? আরে ভোট বলতে গেলে মানুষের কাজ করবি, ভোট সবাইকে দিতে হবে। এসিতে গ্রামের লোক, পাশের লোক, তাকে দেওয়া হয়েছিল, জুতি চলো। এবার সে যদি কাজ না করে তাহলে কি করে দিবে মানুষকে? যাতে ঘর আছে তারা ঘর পায়, আর যাতে ঘর নাই তারা ঘর পায় না, বুঝতেলেন? তাছাড়া আর কোনো নাই। আমাদের কোনো শিক্ষা নাই, কোনো রাস্তাঘাট ভালো নাই, কোনো স্কুল নাই। আবার দ্বিতীয় কথা হলো কীরকম, আমাদের যে একটা লোক যদি বেড়ায় হয় তাকে নিয়ে যেতে গেলে কলকাতা নিয়ে যেতে হবে, নাহলে বেলডাঙ্গা নিয়ে যেতে হবে, নাহলে বহরমপুর নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি রেজিনগর, এখানের স্বাস্থ্য শিক্ষা কিছু নেই? হুমায়ুন কবির এলে বাবরি মসজিদ আগে করতে বলবেন নাকি এই যে আমার কথা হলো কি, মসজিদ বলে কোনো কথা নাই, কথা হলো কি তাকে মানুষ ভালোবাসে, সেই কারণে তার কাজ হচ্ছে। আমার কথা হলো আমি যদি ভালো না বাসবো তাকে কেউ ওরকম ভাব চাবে না। মানুষ মানুষকে চাই কিরকম, আমার ভালো হবে, সুবিধা হবে বলে মানুষকে মানুষ চাই। আমার কথা হলো কি, এতদিন যে ধরে যে ভোটগুলি হলো, আমার কথা হলো কি স্কুল হয়তো, কলেজ হয়তো, সব কিছু হয়তো, সব একে একে বলছে, একে একে কেউই দিচ্ছে না কিছুই। তাইলে আমার কথা হলো মানুষটাকে ভালো বুঝিছে, তার বাগু মানুষ সাই দিয়েছে, মানুষ না হলে তো দিতুক না সাই। আমি এই মুহূর্তে যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ স্টেশন এবং শহরের মধ্যে যাওয়ার, রেজিনগরে যাওয়ার যে একেবারে মধ্য রাস্তা, সেখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আপনি রাস্তাটার ছবি যদি দেখেন, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু প্যান করিয়ে দেখানোর জন্য, যে সেই রাস্তাটা কিন্তু একেবারে এবড়ো খেবড়ো অবস্থায় রয়েছে এবং যত গাড়ি এই রাস্তা দিয়েই যাচ্ছে। এলাকার মানুষের সাথে আমি কথা বলে নেবো। এই যে রাস্তার অবস্থা, এই যে এবড়ো খেবড়ো রাস্তা, এটা কত বছর ধরে এখানে এরকম হয়ে আছে? আমরা 70 নম্বর রেজিনগর বিধানসভার এই যে রাস্তা আপনারা যে পরিস্থিতি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন চোখে, আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে এইভাবেই থাকে। আর দেখেন 10 মিনিটের অন্তর মনে হয় 50 পিস গাড়ি যাওয়া আসা করবি, 10 মিনিট অন্তর। হ্যাঁ, আর এই বিধানসভা 70 নম্বর রেজিনগর বিধানসভার এই হচ্ছে পরিস্থিতি। ভোটের উন্নয়ন তো পরের কথা, ভোট হচ্ছে পরের কথা। আমরা উন্নয়ন চাই, আমাদের রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন, পরিস্থিতি সবসময় যেন ভালো থাকে। আমরা এইটাই হচ্ছে আমাদের দাবি। কারণ কে ভোটে জিতলো না জিতলো আমাদের ওটা প্রয়োজন নাই, আমাদের রাস্তার দাবি। এখানে হচ্ছে মোড়, আপনার রেজিনগর মোড়, বাস স্ট্যান্ড, 34 নম্বর জাতীয় সড়ক, প্লাস এখানে 1 কিলোমিটার আন্ডারে এখানে রেজিনগর স্টেশন। এখানে সব ভীষণ গুরুত্বপূর্ণ এই রাস্তা, বিশাল গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে কতটা গাড়ি যাওয়া আসা করছে। কিন্তু এই রাস্তার যে গুরুত্ব, কোনো এমপি বলেন, এমএলএ বলেন, হ্যাঁ, কারো কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গা নেই। দেখেন ইটের ফুটিং করে রেখেছে খালি। রবিউল আলম আপনাদের এখানের বিধায়ক তৃণমূল কংগ্রেস। আমাদের রবিউল আলম আমাদের রেজিনগর বিধানসভার বিধায়ক। হ্যাঁ, ও বছরে একবার আসে কিনা এই রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নাই, বছরে একদিন। আর যদিও আসে ওই পার্টি অফিস পর্যন্ত আসে, পার্টি অফিস থেকে ঘুরে রিটার্ন চলে যায় 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে। তাহলে আমরা যে রবিউল আলম চৌধুরীকে ভোট দিয়েছি বা আমাদের গ্রামের উন্নয়নের জন্য তো ভোট দিয়েছে মানুষ, তাহলে এই যে রাস্তাঘাট, এর রাস্তাঘাটের পরিস্থিতিটা কি, তাহলে এর জবাবটা কে দিবে? তাহলে 80 দিন যদি এই রাস্তার পরিস্থিতি থাকে, তাহলে রবিউল আলম চৌধুরীকে কে ভোট দিবে বলেন তো? এবারে আপনারা পরিবর্তন চাইছেন? আমরা পরিবর্তনের কিছু চাই না, পরিবর্তন হোক না হোক আমাদের ওটা প্রয়োজন নেই, ঠিক আছে? আমরা চাই আমাদের রাস্তাঘাট যেন উন্নয়ন হয়। ড্রেন নেই কোনো, এই দেখেন আসেন, ওই দেখেন ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওর পাশে, দেখেন ওই বাচ্চারা খেলছে, দেখেন পুরো পরিস্থিতি ভাঙা। দেখেন তাহলে এইগুলা 2 থেকে 2.5 বছর আগে ভেঙে গেছে রাস্তা। এই যে রাস্তাগুলা তৈরি করতে হবে, তাদের বাজেট পাস হবে, কি হবে তারা দেখাশোনা না করলে কে করবে? আমরা তো আনপাবলিক লোক। না, রাজ্য সরকার কিন্তু প্রত্যেক বছর এই যে রাস্তা প্রকল্পের উন্নয়নের জন্য বাজেট পেশ করে, কিন্তু সেই কাজ হচ্ছে না। রাজ্য সরকার যে বাজেট পেশ করছে, সে বাজেট পেশের যে টাকাগুলো যায় কোথায়? তা নেতারা খায় না আমাদের রাস্তা হয়? আপনার পরিস্থিতিটা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন সামনেই। এবার রাজ্য সরকার টাকা দিয়েছে কি দেয়নি সে এমপি জানে আর এমএলএ জানে বা রাজ্য সরকার জানে, সেটা তো আমাদের জানার কোনো অধিকার নেই। আমাদের রাস্তালি দরকার।
আচ্ছা, আপনি বললেন যে বিধায়ক একবার আসেই না, ফলত আপনারা মানে গিয়ে কথা বলেছিলেন, জানিয়েছেন? না, আমরা বিধায়কের কাছে যাবো কেন? বিধায়ক আমাদের কাছে আসবি, আমরা বিধায়ক বানালছি, বিধায়কের কাছে আমার প্রয়োজন নাই তো, বিধায়ক আমার কাছে আসবি, আমি বিধায়কের কাছে যাবো কেন? সে যে কোনো বিধায়ক হোক, কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক, আমরা বিধায়কের কাছে যাব না, বিধায়ক আমাদের কাছে আসবি যে আমাদের প্রয়োজনটা কি, বা রাস্তাঘাট তাদের কি চাইছি পাবলিক সেটা জানতে হবে, আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এখানে রাস্তার এই অবস্থা, এবং সামনে আরেকটু কিছু দূর গেলে শিল্প তালুক হওয়ার কথা। শিল্পাতলুকের কথা বলছেন, শিল্পাতলুক আজকাল আপনার ভাড়া দেওয়া হচ্ছে, ওখানে ঘর তো হয় না, শিল্প তালুকও হয় না, ওখানে ভাড়া দেওয়া হয়। আপনি যদি নেন ঘর ভাড়া বলেন, আপনাকে করে দেওয়া হয়েছে, কালকেই করে দেওয়া হবে। আনপাবলিক তো ঘর ভাড়া নিয়ে ওখানে কাজকর্ম করে, ওখানে কোনো কর্মসংস্থান নয়, ওখানে কোনো কর্মসংস্থান কোনো কাজ নেই, ওখানে কোনো উন্নয়নও নাই। যে হয়তো আমাদের পাবলিক বা আমাদের গ্রামের ছেলে 10টা করে খেয়েছি, তাও করে খেয়েছি না। সব গ্রামের ছেলেরা বাইরের রাজ্যে যেই দেখছেন তো কিভাবে মার খেয়েছি বা মরছে, আর আমরা এরকম দেশে একটা বাস করি। আমাদের এমপি বা এমএলএ এই পজিশন লি যে এই যে ছেলেগুলো মারা গেল উড়িষ্যায় বা আপনার ঝাড়খণ্ডে, তাহলে এই যে ঝাড়খণ্ডে মারা গেল, তাহলে এই যে একটা সামান্য একটা ঝামেলা নিয়ে একটা সাংবাদিককে মারধর কিন্তু কিছুই করেনি, সে ব্যান্ডেজ করেছে বাঁ হাতে, দেখাইছি ডান হাতে, আপনারা দেখেছেন মনে হয় ফুটেজে, সবাই সব মিথ্যা কথা দিয়ে এগুলা প্রচার করছে মানুষ। এই যে এই বেলডাঙ্গায় ঝামেলাটা কিছুই হয়নি, সামান্য একটু ঝামেলা, সাংবাদিককে মারেনি, ধরেনি, কিছুই করেনি। হ্যাঁ, বেলডাঙ্গা বা রেজিনগর এই বিধানসভার মধ্যে বেলডাঙ্গা 2 বা বেলডাঙ্গা 1, হ্যাঁ, এর ঝামেলা পাকানোর পরিস্থিতি চলছে এর মধ্যে। যদি পশ্চিমবঙ্গে কাজ থাকতো তাহলে পরিযায়ী শ্রমিকরা বাইরেও যেত না, মানে আমাদের পশ্চিমবাংলায় কাজ আছে কোথায়? এটা কাজ সরকার যে আজ কি যে আপনার মন্দির করছে 200-300 কোটি টাকা বাজেট করছে, তাহলে আজ কি ধরেন হিন্দু বা মুসলিম, আমি উভয় পক্ষেই বলছি, তাহলে আমাদেরকেও 300 কোটি টাকা দেওয়া হোক। হ্যাঁ, আমাদেরকে 300 কোটি টাকা দেওয়া হোক, ওই 300 কোটি টাকায় আমরা কি করবো না করবো সেটা আমরা দেখে নেবো। আমরা মুসলিম সমাজ বলি আজকে যে আমাদের পরিস্থিতি, আমাদেরকে উন্নয়নের জন্য কোটি টাকা দিয়েছে সরকার, আর আজকে মন্দির করার জন্য আপনার 300-400 কোটি টাকা বাজেট পাস করছি, তাহলে একটা মুসলিম সমাজের জন্য মসজিদের জন্য কত কোটি টাকা দান বাজেট পাস করছে সরকার? কোনোদিন বাজেট পাস করছে আপনারা শুনেছেন নিজের চোখে, বা পাবলিক শুনেছে কেউ যে আজকে একটা মসজিদ হয়েছে 50 কোটি টাকা বাজেট পাস করলাম বা 100 কোটি টাকা বাজেট পাস করলাম, করেছে? তাহলে এই মন্দিরের জন্য 300 কোটি টাকা বাজেট পাস হয়েছে, তাহলে এই পয়সাগুলো কোথা থেকে আসছে? মমতা ব্যানার্জির ঘর থেকে আসছি না বিজেপি সরকারের ঘর থেকে আসছি? আপনার ট্যাক্সের দিয়েছি, আমার ট্যাক্সের দিয়েছি, আনপাবলিকের ট্যাক্সের পয়সা দিচ্ছি, সেই ট্যাক্সের পয়সাটা ওখানে না লাগে আমার রাস্তায় কাজে লাগাক না, রাস্তায় কাজে লাগাক। উন্নত হয়েছে কিনা হয়েছে রাজ্য সরকার দেখিলেক বা এমপি দেখিলেক। শিল্প তালুক হওয়ার মাস্টার প্ল্যান কিন্তু রেডি। এই এত বছরে তৃণমূল কংগ্রেস সরকার প্ল্যান তৈরি করেছে, কিন্তু সেটা প্রতিফলন হয়নি। আপনি এখানে পেছনে দেখতে পাচ্ছেন এই যে হোর্ডিংটা রয়েছে, সেখানে লেখা রয়েছে যে মাস্টার প্ল্যান অফ রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। একেবারে রং দিয়ে দিয়ে কিন্তু কোথায় কি হবে সেইটার পরিমাপ করা আছে। কিন্তু আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি দেখাতে যে পুরো এরিয়াটা জুড়ে, আপনি কি দেখতে পাচ্ছেন এখানে একটাও কল কারখানা হয়েছে, শিল্প হয়েছে, বা এখানে শ্রমিকরা কাজ করতে আসছে? বিঘের পর বিঘে জমি, অর্থাৎ 187 একর জমি শুধুমাত্র এইভাবে জঙ্গল হিসেবে পড়ে রয়েছে, এবং গেটের সামনে একটা মাস্টার প্ল্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে 2011 থেকে 2026। এতগুলো বছর শুধুমাত্র এই হোর্ডিং, এই মাস্টার প্ল্যান করতে লেগেছে, কল কারখানা কিন্তু হয়নি রেজিনগর শিল্প তালুকে।